ওর নাম কি? সিনান তাইফ আহমেদ, দেখতে কিছুটা প্রিয়তার মতোই। মাকে মনে করে না। প্রথম প্রথম প্রচুর কাঁদতো, এখন আমার মায়ের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। তুমি কিন্তু বেশিরভাগ ওকে নিজের কাছে রাখবে, ও থাকবে তো আমার কাছে। কেন থাকবে না? তুমি তো ওর মা। কিন্তু রাতে রাখবো না, কারণ তুমি নিজেই বাচ্চা, সামলাতে পারবে না। তাইফের এহেন কথায় বড্ড হাসি পেল অরোরার। লোকটা বলছে আরোরা নাকি বাচ্চা? যদি এত বাচ্চার ভয় থাকে তবে দিনের বেলা কেন রাখতে বলছে? তখন কি সে বড় থাকবে নাকি? আবার এত সমস্যা হলে বিয়ে কেন করলো? এসব প্রশ্ন আরোরা তাইফকে করতে পারে, কিন্তু করবে না। তাইফকে এরকম প্রশ্ন করলে সবসময় তার ফল ভালো হয়নি। অন্তত কালকে রাতের পর থেকে আরোরা কিছু বলতে চাচ্ছে না। কি ভাবছো? কিছু না, তোমার পরিবার রওনা দিয়েছে শুনলাম। ওহ, একটা কথা বলি আরোরা, বলেন। তোমার পরিবারের সাথে একটু কম মিশবে, এটা আমার অর্ডার। কেন? দেখো, আমি এমন নয় যে শ্বশুরবাড়ির লোক পছন্দ করি না। প্রিয়তার মা এখনো আমার দ্বিতীয় মা। কিন্তু আমি তোমার মাকে মায়ের জায়গা দিতে পারবো না। কেমন যেন লাগে, স্ট্যান্ডার্ড না। অরোরার মনে হলো তার মা তাইফকে বলতো সে তার জন্য কতটা পাগল, অথচ তাইফ এখন তার মায়ের স্ট্যান্ডার্ড খুঁজছে। অরোরার একটু খারাপ লাগলো। গ্রামে থাকা ঘামে ভেজা সাধারণ সেই মায়ের মুখটা মনে পড়ে গেল, সাথে আরেকজনের। আচ্ছা, রাজীব নামের লোকটা এখন কেমন আছে? নিজের উড়োজাহাজের মতো সাইকেলটা নিয়ে নিশ্চয়ই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আরোরা পরিষ্কার সে দৃশ্য কল্পনা করতে পারল। দুপুরে আরেক দফা গোসল করতে হলো অরোরার। লাবণ্য এসে তাকে হালকা পাতলা সাজিয়ে দিয়ে গেল। বিছানায় সিনান শুয়ে হাত পা নেড়ে খেলছে। বাচ্চাটার কোন চিন্তা নেই, নিজের মতো করে খেলছে। সামনে দেয়ালে তাকিয়ে আরোরা দেখতে পেল অনেক বড় অংশ জুড়ে একটা মেয়ের ছবি টাঙানো, হাসি খুশি মুখ। আরোরা বুঝতে পারল এটাই প্রিয়তা। তাকে অনেক সুন্দর বলাই চলে। পুরো রুমটা পরিপাটি করে গুছানো। সংসার আর বাচ্চা কাচ্চা নিয়ে কত স্বপ্ন ছিল হয়তো। এজন্যই মানুষ নশ্বর হলেও তার স্বপ্নগুলো নশ্বর হয় না, সেগুলো অনন্তকাল প্রকৃতির কোথাও না কোথাও থেকে যায়। সিনানের কান্নার কণ্ঠে ধ্যান ভাঙল অরোরার। এত সময় পরেই প্রথম কাঁদল বাচ্চাটি। চটজলদি তাকে কোলে তুলে বুকের সাথে মিশিয়ে নিল আরোরা। উষ্ণতার স্পর্শে বাচ্চাটা খানিক চুপ হয়ে গেল। রুমে ঢুকেই সর্বপ্রথম এ দৃশ্যটা দেখতে পেল তাইফ। তার মুখে একটা প্রশান্তি হাসি ফুটে উঠল। বাহ, মা আর ছেলেকে তবে আমি বিরক্ত করলাম। তাইফ এসে এক হাত দিয়ে অরোরাকে জড়িয়ে ধরে সিনানের গালে চুমো খেল। সিনান তার বাবাকে দূর থেকেও খুব ভালো করে চিনতে পারে। হাত বাড়ালো বাবার কোলে যাওয়ার জন্য। তাকে কোলে নিয়ে তাইফ বলল, চলো, তোমার পরিবার এসেছে। আর হ্যাঁ, মাথায় ঘোমটা দাও, নিচে আরো অনেকে আছে, পারলে একটা পিন লাগিয়ে নিও। অরোরার মোটেও ইচ্ছা করছে না এখন নিচে যেতে। পরিবারের মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। আসলে মাঝে মধ্যে অনিচ্ছাকে ইচ্ছা হিসেবেই ধরে নিতে হয়। অরোরাকে দেখে মুক্তার ভেতরটা প্রবলভাবে নাড়া দিয়ে উঠল। একদিনেই মেয়েটার মুখ কতটা শুকিয়ে গিয়েছে। আবার আরেকটা জিনিসও দেখে ভালো লাগলো। তা হলো অরোরার শরীরে থাকা দামি শাড়ি বা গয়না। সুখ পুরোপুরি পাওয়ার জন্য মাঝে মধ্যে একটু কষ্টবোধ করতে হয়। আরোরা এসে মুক্তার পাশে বসল। নতুন একটা তাঁতের শাড়ি পরে এসেছে তার মা। প্রসাধনী বলতে হালকা একটা সোনার দুল। মা, এই যে আমার ছেলে। সিনানকে মুক্তার দিকে এগিয়ে দিল তাইফ। হাসিমুখে তাকে কোলে তুলে নিল মুক্তা। নানা ভাই তো দেখি রাজপুত্রের মতো, তাইফের দাদি জবাব দিলেন। হ, বাপের মতো হইছে একদম। তাই তো দেখি। রিমা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়ি দেখছে। কপাল খুলে গেল অরোরার। কাজের লোক এনে অনেকগুলো খাবার এসে রেখে গেল। নেন বেআইন, মিষ্টি খান। সিনানকে অরোরার কোলে দেন। আরোরা অবাক হয়ে গেল এটা দেখে যে তার মা একটা কথাও বলল না তার সাথে, এমনকি ভালো মন্দটুকুও জিজ্ঞেস করল না। সিনান কেঁদে উঠায়। আরোরা কাউকে কিছু না বলে তাকে নিয়ে রুমে এসে পড়ল। প্রচুর কান্না পাচ্ছে তার। সেও তো এখন বলতে গেলে মা, তাই বলে তার মায়ের এতটুকুও মমতা অবশিষ্ট নেই তার উপর। খাবার টেবিলেও তাইফের পরিবার একদম হুলস্থুল কাণ্ড করেছে। এত খাবার মুক্তা খেতে পারল না। অল্প অল্প খেলো। বারবার সে উপরে তাকাচ্ছে। মেয়েটা সেই যে উপরে গিয়েছে আর নিচে আসেনি। অরো তো আর নিচে আইলো না। মা, চিন্তা করবেন না, আমি দেখছি। উপরে এসে তাইফ দেখল আরোরা সিনানকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ তাইফ নিজের বুকে কোথাও শূন্যতা অনুভব করল।
প্রিয়তাও এভাবে সিনানকে নিয়ে ঘুমাতো। তার যে প্রিয়তার কথা মনে হয় না এমন নয়, কিন্তু মানুষের স্বভাবই হলো প্রতিস্থাপন খুঁজে নেওয়া। আপনি আমাকে একটুও সময় দেননি, এই এতটুকুও না। ইমতিয়াজ অনেকক্ষণ ধরে ফোনে বৈশাখীর কথাবার্তা শুনছে। মেয়েটা এত ন্যাকামি করতে পারে। বললাম তো মন মানসিকতা ভালো ছিল না, তাই বলে বিয়েটা আটকাতে পেরেছেন। আচ্ছা, আপনার ভাবির নাম কি? আমার নাম আরোরা। নামটা শুনে ধক করে উঠল বৈশাখীর মন। আরোরা নামে তো তাকে ডাকে ইমতিয়াজ। আপনি কি তাকে আগে থেকেই চিনতেন? আমি কিভাবে আগে থেকে চিনব? মেজাজ কেন দেখাচ্ছেন? তোমার এই আজগুবিমূলক কথাবার্তায় মেজাজ দেখানো স্বাভাবিক। এমন করছেন কেন? ইমতিয়াজের মনে হলো ফোনটা ছুঁড়ে ফেলে দিতে। ফোনের ওপাশে বৈশাখী কেঁদে দিয়েছে। মেয়েটাকে কিছুই বলা যায় না, একটুতে কেঁদে দেয়। বৈশাখী, এখানে কাদার কি হলো? কিছু না, জানি না, আমি কিছু রাখি। কল কাটার পর একটা লম্বা নিঃশ্বাস ইমতিয়াজের বুক থেকে বের হয়ে এলো। এখনই তার বৈশাখীর কাছে যেতে হবে। ইমতিয়াজ শুধু 10 মিনিটের কথা বলে বাসা থেকে বের হয়ে এলেন। অরোরার পরিবারকে তার মোটেও ভালো লাগেনি। বিশেষ করে তাইফ কালকে রাতে অরোরার সাথে যা করেছে। তারপর থেকে গাড়ি নিয়ে আসায় খুব শীঘ্রই বৈশাখীদের বাসার সামনে এসে পড়ল ইমতিয়াজ। একের পর এক কল করে চলেছে বৈশাখীকে, কিন্তু কল ধরছে না। মেজাজ খারাপ হয়ে গেল ইমতিয়াজের। গাড়ির গ্লাসে এসে এক ভদ্রলোক সমানে হাত দিয়ে শব্দ করছে। মেজাজ খারাপ করে ইমতিয়াজ গ্লাসটা নামিয়ে নিলেন। কি সমস্যা আঙ্কেল? তোমার কি সমস্যা? দেখেছো অন্য একজনের বাসার সামনে পার্ক করে রেখেছো গাড়িটা। আমি একজনের অপেক্ষা করছি, একটু পর চলে যাব। তা হবে না ইয়াং ম্যান, তুমি আইন ভঙ্গ করেছো, আর এখন আমার মেয়েরা বের হবে। তো আমি কি করব? নাচবো নাকি আপনার মেয়েদের উপর লাইন মারব? এমন কথা বলে ইমতিয়াজি অবাক হয়ে গেল। চোখ বড় বড় করে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা তাকিয়ে রয়েছে। কিছুটা জাদ্রেল টাইপের লোক। ইমতিয়াজ তড়িৎ গতিতে সরি বলে গাড়ি সরিয়ে নিল। কিন্তু লোকটা থেমে নেই, ইংরেজিতে সমানে গালাগাল করে চলেছে। সেদিকে ইমতিয়াজের মন নেই, কারণ তার ন্যাকামোর ডিব্বা কল ধরছে না। হঠাৎ সামনে তাকিয়ে ইমতিয়াজ বোকা বনে গেল, কারণ ওই জাদ্রেল টাইপ লোকটার পাশে বৈশাখী দাঁড়ানো। তার মানে এটা বৈশাখীর বাবা। হঠাৎ ইমতিয়াজের খুব দুঃখ হলো। শ্বশুরকে ভবিষ্যতে মানাতে গেলে খুব বেগ পেতে হবে তার। মুক্তা আর রিমা মিলে অরোরাকে ঘুম থেকে জাগিয়ে তুলল। ঘুমে মনে হয় পড়ে যাচ্ছে আরোরা। উঠো অরো, শ্বশুর বাড়ি এসে কেউ এত ঘুমায় নাকি? ঘুম পেলে কি করব বলো? বাপজানের পরিবার ভালো দেখে তোরে কিছু বলে না? ঠিক বলেছেন। আমাদের উপর তোর এত রাগ? অরোরার মনে হলো এ প্রশ্ন করে তার সাথে উপহাস করা হলো। না তো। মুক্তা অরোরার মাথা আর কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দুদিন থাক, দেখবি আমাদের ভুলে যাবি। অরোরার একবার মনে হলো মুক্তাকে বলতে যে তাইফ এমনিতেও তাকে বাবার বাড়ির কথা ভুলতে বলেছে, কিন্তু পরবর্তীতে আর বলা হলো না। বাড়ির উদ্দেশ্যে যখন মুক্তা রওনা হলো তখন তার মনে আলাদা ধরনের এক প্রশান্তি। নিজের মেয়ের জন্য। রাজীবের কথা সে অরোরাকে বলেনি, কারণ মেয়ের সংসারে কোনো প্রকার অশান্তি চায় না সে। তাইফ কানে ব্লুটুথ লাগিয়ে ফোনে কথা বলছে আর অরোরার মুখে খাবার তুলে দিচ্ছে। সন্ধ্যা 7টা বাজে। সেই যে সকালে খেয়েছিল আরোরা আর খায়নি, এজন্য তাইফ নিজেই আরোরাকে খাইয়ে দিচ্ছে। আর খাবো না আমি। তাইফ ইশারায় চুপ করে খেতে বলল অরোরাকে। সত্যি আর খেতে পারবো না? ফোন রেখে দিলে তাইফ ভ্রুকুচকে অরোরার দিকে তাকালো। খেতে পারবো না মানে কি? কতটুকু খেলে? আমি কম খাই। ঠিক আছে, পানি খাও। খেয়ে এমন লম্বা ঘুম দিবে যে সকালে চোখ খুলবে। তায়েফের মুখে এমন কথায় অবাক হলো অরোরা। লোকটা তাকে ঘুমাতে বলছে। খুব বেশি সম্ভবত অরোরার মুখের অভিব্যক্তি তায়েফ বুঝতে পারল। একটু ঝুঁকে এসে অরোরার ঠোঁটে অনেকটা সময় নিয়ে চুমু খেলো তায়েফ। ঘুম দাও তো এখন। আমি অতটা খারাপ নই যতটা ভাবো তুমি। অরোরা তার গলায় গরম নিঃশ্বাসের আভাস পাচ্ছে। তায়েফ তাকে জাপটে ধরে ঘুমাচ্ছে। মিট মিট করে চোখ খুলল অরোরা। পুরো রুমে ঘুটঘুটে অন্ধকার। তায়েফের হাত নিজের উপর থেকে সরিয়ে উঠে বসল অরোরা। তলপেটে প্রচণ্ড চাপ টের পাচ্ছে সে। অন্ধকারে চলাফেরা করার অভ্যাস থাকলেও নতুন পরিবেশে পুরোপুরি অভ্যস্ত নয় অরোরা। ওয়াশরুমে যেতে গেলে অবশ্যই তায়েফের সাহায্যের প্রয়োজন হবে। এই যে শুনছেন?
শরীরে হালকা ধাক্কা লাগায় চোখ খুলল তায়েফ। ঘুম ঘুম কণ্ঠে বলল, ওয়াশরুমে যাবে তুমি? একটু সাহায্য করবেন আমাকে? তায়েফ একটু শরীর উঠিয়ে পাশে থাকা বেড সুইচে চাপ দিয়ে ল্যাম্পশেড অন করে দিল। ভয় পাবে যেতে? না। বিছানা থেকে নেমেই অরোরা বিপাকে পড়ল। শাড়ি খুলে গিয়েছে তার, সেটা কোনো রকমে শুধু পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। অরোরার পুরো গা থেকে তায়েফের শরীরে সুগন্ধ আসছে। প্রত্যেক মানুষের শরীর থেকে আলাদা আলাদা গন্ধ পায় অরোরা, যেমন মুক্তার শরীর থেকে আলাদা মা মা গন্ধ পায়। আচ্ছা, তার নিজের শরীর থেকেও কি মা মা গন্ধ আসে নাকি? সেও তো এখন সিনানের মা, কিন্তু জন্ম না দিয়ে মা হওয়া যায় নাকি? আয়নার সামনে দাঁড়িয়ে এরকমই অহরহ জিনিস ভেবে চলেছে অরোরা। বিয়ে ঠিক হওয়ার পর থেকে এই আজকের রাতে সে ঠিকমতো ঘুমাতে পারল না। তায়েফের শরীরের উষ্ণতায় তার ঘুম আরও ভালো হয়েছে। আয়না দিয়েই অরোরা পিছনের দেয়ালে ঝুলানো প্রিয়তার ছবির দিকে তাকালো। কি অমায়িক চেহারা ছিল তার! এই রুমেই তো থাকতো সে, কিন্তু আজকে তার একমাত্র অবস্থান সকলের থেকে বিচ্ছিন্ন এক কালো গহ্বরে। সবই তো নশ্বর এই পৃথিবীতে। এই যেমন অরোরার স্বপ্নগুলো এখন মৃত। তায়েফ বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার আগে অরোরাকে বিছানা গোছাতে বলল। বাহিরে এখনও ঠিকমতো আলো ফোটেনি। অরোরা প্রতিদিন সকালে উঠে হাত মুখ ধুয়ে কিছু মুখে দেওয়ার অভ্যাস রয়েছে, কিন্তু একান্তই যদি কিছু না পায় তবে পানি পান করে। সকাল সকাল তাকে ঠান্ডা পানি খেতে দেখে তায়েফ বলল, এখন পানি খাচ্ছ কেন তুমি? কিছু খাওয়ার অভ্যাস আছে তো আমার, তাই। এই দিকে আসো আমার সাথে। তায়েফ অরোরাকে ফ্রিজটা দেখিয়ে দিলেন। এটা দেখেছ? যখন যা খেতে মন চাবে এখান থেকে খেয়ে নেবে। ঠিক আছে, অরোরা বলল। আমি আজকে অফিসে যাব অরোরা, তোমার একাই বাড়িতে থাকতে হবে আমাকে ছাড়া। রুম থেকে একদমই বের হওয়া যাবে না। চলো ওখানে গিয়ে আমরা একটু বসি। জানালার ধারে ডিভানে গিয়ে অরোরাকে একদম নিজের সাথে মিশিয়ে নিল তায়েফ। তারপর ডিভানে বসল। আমি আমার পরিবারকেও বিশ্বাস করি না বউ, জানো তুমি? প্রিয়তার ব্যাপারে তারা অনেক মিথ্যা কথা বলতো আমাকে। অরোরা উৎসুক হয়ে তায়েফের দিকে তাকালো। বুঝোনি তুমি? না, সময় হোক সবই বুঝতে পারবে। আপাতত একটু প্রেম করব তোমার সাথে এখন। ঘাড়ে বেজা ঠোঁটের অস্তিত্ব পেল অরোরা, সাথে সেই অসহ্য করা পরিস্থিতি। ঘড়িতে এখন 5:30 বাজে, তার মানে সকালটা দীর্ঘ হতে চলেছে অরোরার জন্য। নিজের ব্যবসা হওয়ায় সকাল 9টা বা 10টার দিকে অফিসে যায়। এমনিতেই ব্যবসায়ী হিসেবে সে সফল। অরোরাকে নিয়ে তায়েফ নিচে নেমে এলো। ভেজা চুলগুলো কোনো রকম অরোরা ঘোমটার আড়ালে খোপা করে রেখেছে। লাবণ্য সোফায় বসে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে দেখছে। তার শব্দ শুনে তায়েফ ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তুই কি এই বেয়াদবের ভিডিও দেখছিস লাবণ্য? ভালো লাগে ভাইয়া, অ্যাটিটিউডটা না একদম সুন্দর। এটাই সব থেকে বাজে। সায়ন অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছে দেখে কাউকে সম্মান করার চিন্তাটুকু করে না সে। সায়ন নাম শুনে অরোরা মুখ তুলে তাকালো ফোনের দিকে। তায়েফের পাশেই দাঁড়িয়েছিল সে। ফোনের স্ক্রিনে এক যুবক মাইকের সামনে কথা বলছে। অরোরার সর্বপ্রথম সায়েমের কানের দুলের দিকে চোখ গেল। অনবরত চুইংগাম চাপিয়ে কথা বলছে সে। এর থেকে আর বেশি কিছু দেখতে পারল না। তার আগে তায়েফ ফোন অফ করে দিয়েছে। ভাই, এ ভালো মোটিভেশনাল স্পিকার জানিস, বাট আই হেট হিম। কেন বলতো? জানি না, কিছু কিছু মানুষকে ঘৃণা করতে কোনো কারণ লাগে না। অরোরা, চলো, আমাকে খেতে দিবে। তাইফের মনটা বড্ড বিক্ষিপ্ত হয়ে আছে। কল করে সাগরকে অফিসে আসতে বলেছে। সাগর আসার পর থেকে চুপ করে আছে। সিগারেটে একটা শুকটান দিয়ে সাগর বলল, কী রে, সমস্যা কি? তাইফ একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি অরোরার মনের ভেতর প্রবেশ করতে পারছি না রে। এটাই তো স্বাভাবিক। আমাদের মিটিং এই নিয়ে 2বার হলো। ও শক্ত হয়ে থাকে সব সময়।
বিষয়টা আমার একদমই ভালো লাগে না। মাত্র তো 2 দিন, আরও কয়েকটা দিন যেতে দে, দেখবি এমনিতেই সব কিছু মানিয়ে যাবে। তবুও রে, বিয়ের আগে কত কথা বলতাম, এমনটা হওয়ার কথা নয়। ভাবিকে সময় দে তুই, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। ছোট বয়স তো অনেক। বাই দ্য ওয়ে, ব্লিডিং হয়েছে? সাগরের পুরোটা প্রশ্ন বিদ্রূপ করার মতো ছিল, তা স্পষ্ট বুঝতে পারছে তায়েফ। দেখ তায়েফ, বিষয়টা মজার নয়, আমার কাছে মজা। প্রিয়তার তো ব্লিডিং হয়েছিল না, এটাই তো তোর রাগের মূল কারণ ছিল, তাই না? সেটা কার না হয় বলতো, বাসর ঘরে ব্লিডিং না হলে? তায়েফ, তুই অনেক শিক্ষিত, অথচ এটা বুঝতে পারিস না যে একটা মেয়ের ব্লিডিং হয়নি তার মানে সে অসতী না। আমিও বিষয়টা বলতে চাচ্ছি না, যেহেতু সে এখন মৃত। ঠিকই বলছিস। এক দরজা জানালা বিহীন ঘরের মধ্যে শুয়ে আছে জেমসের ওই বিখ্যাত গানটা, মনে আছে তোর? এইখানেতে আমি ছাড়া আর থাকে না কেহ, পোকামাকড় খেয়ে গেল সুন্দর এই দেহ, তোমার কাছে চাইরে পানা, কইরো না মানা, কই গুরু কান্দিয়া, কই গুরু কান্দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিচ্ছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া। সাগরের মুখে এই গানটা শুনে হঠাৎ তায়েফের বুকটা মোচড় দিয়ে উঠল। প্রিয়তা মারা গিয়েছে মাত্র কয়েকদিন, তার শরীরের মাংসের অস্তিত্ব এখনও আছে কিনা সন্দেহ। মৃত্যুর দিনেও তো তায়েফ তাকে শারীরিক আঘাত করেছিল, তাদের শেষ আলিঙ্গনটা হলো না আর। তায়েফ অফিসে চলে যাওয়ার পর সারাদিন অরোরার তেমন কোনো কাজ থাকে না। সিনানকেও তায়েফের মা খুব একটা নিজের কাছ থেকে ছাড়েন না। অরোরা বুঝে সৎ মায়ের তকমা তার কপালেও লেপটে গিয়েছে ভালো মতো, এতে তো আর কিছুই করার নেই। অবশ্য তার সিনানকে খুব একটা ভালো লাগে না, যতটা দূরে থাকে ঠিক ততটাই ভালো লাগে তার। বিয়ের আজকে 7 দিন হয়ে গেল, নিজ বাড়ির কথা মনে হলে আগে যেই রকম খারাপ লাগা কাজ করত, এখন আর তা ঠিক ততটা করে না। সময় এভাবেই হয়তো ক্ষতের উপর মলম লাগিয়ে তা প্রমাণ করে দেয়। একটু একটু ঘুম আসছে অরোরার। রাতে তায়েফ তাকে ঠিকমতো ঘুমাতে দেয় না। তায়েফ যেটাকে ভালোবাসা বলে, অরোরার কাছে তা মৃত্যু সম। রোজ রাতে তাইফের আর্দ্র ঠোঁটের স্পর্শ একটা মূর্তির মতো গ্রহণ করা ছাড়া উপায় থাকে না তার। এ পৃথিবীতে একটা মানুষও নেই যে অরোরার পাশে আছে, তার মনের কথা শুনবে। বিয়ের প্রথম রাত থেকেই অরোরা অন্তত একটা জিনিস উপলব্ধি করেছে, আর তা হলো তাইফ ছাড়া অরোরার কোন গতি নেই। এমনকি তার মা ভাইও তার পাশে নেই। দুনিয়াটা আসলেই বড্ড অদ্ভুত। একটু মৃদু শব্দ করে রুমের দরজাটা খুলে গেল। তাইফের রুমের দরজা আপনা আপনি বন্ধ হয় আবার খুলে যায়। প্রথম যেদিন এমন হয়েছিল সে অনেক ভয় পেয়েছিল। তাইফ চলে যাওয়ার পর রুমের দরজা বা জানালা কোনোভাবেই খুলতে পারছিল না, ভয় পেয়ে তো কেঁদে দিয়েছিল। সেদিন সে জানতে পারে পুরো রুমের দরজা বা জানালা ইলেকট্রিক সিস্টেমে বন্ধ বা খোলা যায়। তাইফ তা নিজের অফিসে বসে ল্যাপটপের মাধ্যমে কন্ট্রোল করতে পারে। আরোরা যাতে খুব বেশি বাহিরে যেতে না পারে তাই দরজা বন্ধ করে দেয় তাইফ। একদম বন্দি দশা এখন অরোরার। রুমের দরজা যেহেতু তাইফ খুলে দিয়েছে তাই আরোরা একটু বাহিরে বের হয়ে এলো। শাড়ি পরতে প্রথম প্রথম কষ্ট হলেও এখন সয়ে গিয়েছে। এ বাড়ির কারো সাথে এখনো তেমন একটা কথাবার্তা হয় না, অথবা তাইফ হতে দেয় না। কেন হতে দেয় না তার সঠিক কারণ আরোরা জানে না। ভাবির দেখা অবশেষে পেলাম তাহলে? লাবণ্য হাস্যোজ্জ্বল মুখে অরোরাকে প্রশ্ন করল। মাথার ঘোমটা আরেকটু টেনে ধরল আরোরা। কি বলবে ভেবে পেল না দেখে সিনানের কথা জিজ্ঞেস করাই শ্রেয় মনে করল আরোরা। বাবু কোথায়? সিনানকে খুঁজছিলে? ও তো এখন আমার রুমে, আসো আমার সাথে। লাবণ্যের পিছন পিছন তার রুমে গেল আরোরা। সিনান বিছানায় হাত পা নাড়িয়ে খেলছে। জানো ভাবি, বাবু এত চঞ্চল, সারাদিন বাবাকে ডাকবে, বাবার ভক্ত হবে অনেক। সিনানের পাশে বসে তার ছোট হাত নিজের হাতের মুঠোয় ভরে নিল আরোরা। ওর বয়স কত ওমা? সে কি জানো না? ভুলে গিয়েছি। কয়দিন পর 1 বছর হবে। বাবা আর ভাইয়ারা তো অনেক বড় অনুষ্ঠান করবে। ওহ, এত মোটা শাড়ি পরতে ভালো লাগে ভাবি, সত্যি বলতে একটুও না।
তবে কেন পড়ো? লাবণ্যের কথায় মুচকি হাসল আরোরা। কেন পড়ে সেটা শুধু সেই জানে, তাইফ অন্য কোন কিছু পড়তে না করে দিয়েছে। অন্তত আরোরা এই 7 দিনে বুঝেছে তাইফের কথার অমান্য করা তার জন্য কতটা ক্ষতিকর। হাসলে যে এমনি তুমি পড়বে না ভাবি। আর লাবণ্যের এমন কথায় আরোরা আবার হাসল। এবার আর লাবণ্য জিজ্ঞেস করল না কেন হাসছে, কারণ অন্তত সে বুঝতে পেরেছে এই হাসিতে কতগুলো অনুভূতি লুকায়িত আছে। আরোরা রুমে আসার সাথে সাথে তাইফ দরজা বন্ধ করে দিল। সিসিটিভি ফুটেজ থেকে সে সব দেখতে পায়। নিজের রুমকে এরকম ডিভাইস নির্ভর করতে তার প্রচুর টাকা খরচ করতে হয়েছে, তবুও তাইফ তার তোয়াক্কা করেনি। অরোরাকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের কাছে যেমনভাবে হোক আটকে রাখবে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ক্লান্ত ভঙ্গিতে তাইফ গা এলিয়ে দিল চেয়ারে। একটা নরম হাতের ছোঁয়া পেল তার কপালে। ক্লান্ত লাগছে স্যার, অনেকটা। প্লিজ এত টেনশন নিবেন না, আমার কষ্ট হয়। শাট আপ ইরানি। তাইফ এক ঝটকায় ইরানির হাত সরিয়ে দিল। তোমার এসব ন্যাকামো আমার পছন্দ না ইরানি। বাহ, বউ পেলেন তাই? হ্যাঁ, প্রিয়তা ম্যাম থাকতেও তো আমি ছিলাম, তাই না? ইরানি রাগে তাইফের সামনের চেয়ারে গিয়ে বসল। সে বুঝে না ইদানিং তাইফ এত পাল্টে গেল কেন। ইরানি হচ্ছে তাইফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। প্রায় 1 বছর ধরে ইরানি আর তাইফের অবৈধ সম্পর্ক রয়েছে। প্রিয়তা আর আরোরা এক নয়। আর ইরানি, আমার বউ তোমার থেকে 1000 গুণ সুন্দর ইরানি। ইদানিং তাইফের এমন আক্রমণাত্মক কথা ইরানির সহ্য করতে মন চায় না, তবুও করে। আপনি এমন কেন স্যার? তাইফ সেসব তোয়াক্কা করল না। আবার ল্যাপটপ থেকে অরোরার দিকে তাকালো। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছে আরোরা। এই প্রথম নিজ থেকে তাকে কিছু খেতে দেখে তাইফের ঠোঁটের কোণায় মুচকি হাসি ফুটে উঠল। ইরানি হঠাৎ ল্যাপটপ সরিয়ে তাইফের মুখ নিজের দিকে ঘুরালো। স্টপ দিস ইরানি, আমার কিছুর ইচ্ছা হচ্ছে না। তাহলে চলে যাব। হ্যাঁ, চলে যাও। অনেকটা রাগেই ইরানি রুম থেকে বের হয়ে গেল। তাইফ সেদিকে তাকালোও না। অফিসে থেকে ফিরেই অরোরার ঘুমন্ত মুখ দেখে বড্ড লোভ হলো তাইফের। এই মেয়েটা এই কয়দিনেই তার নেশায় পরিণত হয়ে গিয়েছে। নিজের ব্লেজার খুলে অরোরার কাছে গিয়ে তাকে বুকে টেনে নিল তাইফ। শাড়ি মেয়েটা কখনো ঠিকমতো রাখতে পারে না, হঠাৎ এমন করাই চমকে উঠল আরোরা। কে? চুপ, কেউ না। আমি ভয় কেন পাচ্ছ? ওহ। আরোরা পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টায় থাকলেও তাইফ তা হতে দিল না। রাজীবকে আরোরা? এমন প্রশ্নে আতকে উঠল আরোরা। তড়িঘড়ি করে সে উঠে বসল। অরোর এমন চোরের মতো মুখের অবস্থা দেখেই যা বুঝার বুঝে নিল তাইফ। তোর সাথে সম্পর্ক ছিল তাই না? তোকে কোনোদিন টাচ করছে মানে? হঠাৎ তাইফ গলা চেপে ধরল অরোরার। তোর ভাবি মানে রিমা আজকে আমাকে কল দিয়ে তোর আর তোর প্রেমিকের কীর্তি শোনালো। আমবাগান সহ কি হতো? ব্যথা লাগছে? লাগুক, আমারও লাগে। আমার বউ তুই মনে কেন রাখতে পারিস না? আর আমি জানি এখন এই রাজীবের সাথে তোর কিছু হবেও না। তোমার জন্য বলে আত্মহত্যা করেছে। তাইফের শেষ কথা শুনে পুরো শরীর হঠাৎ পাতলা হয়ে এলো অরোরার। কি বললেন? আমাদের বিয়ের পরের দিন আত্মহত্যা করেছে? যাক, সরি মেরেছি তাই। উঠো, কফি নিয়ে এসো। তাইফের এসব কথা আরোরা কিছুই শুনতে পেল না। হঠাৎ তার খুব বমি বমি পাচ্ছে, সাথে শরীর ঝিম ধরে রয়েছে। মাথায় একটা দৃশ্য চলছে। গ্রামের রাস্তা দিয়ে ওই যে রাজীব সাইকেল চালিয়ে যেত। আর কিছুই মনে করতে পারল না আরোরা। অন্ধকার নেমে এলো দুচোখে। তুই যদি ওই বাড়ির লোকের সামনে আর একবার রাজীবের জন্য কাঁদিস তবে নিজের মরা বাপের মাথা খাবি। মুক্তার এহেন কথায় ঠোঁট কামড়ে নিজের কান্না থামানোর চেষ্টা করল আরোরা। তার সামনে তাইফ আর মনোয়ার বসে রয়েছে। নিজের মাকে কি বলবে আরোরা বুঝতে না পেরে আস্তে ধীরে ফোনটা তাইফের দিকে এগিয়ে দিল। ফোন নিয়ে অরোরার পাশ থেকে উঠে গেল তাইফ। বলেন মা। আব্বা, আমার মায়া তো ছোট জানো, আর যে মইরা গেছে তাকে নিয়া কিসের ভয়? মানুষ মরে গিয়ে অন্যের ক্ষতি করতে পারে আব্বা, তুমি বুঝতেছ না? দেখেন না আমি বুঝতেও চাই না, এজন্য আপনার মেয়ে এখনো আমাকে মেনে নিতে পারেনি। কিভাবে পারবে যদি মনে অন্য কেউ থাকে? আব্বা শুনো, ও বাচ্চা, তুমি আবার দাও, আমি বুঝাই দিচ্ছি। মুক্তা অরোরাকে ঠিক কি বলল তা তাইফ শুনেনি, কিন্তু অরোরার এই বিলাপ করে কাদা বন্ধ হয়ে গেল। বিছানায় হেলান দিয়ে নির্বিকার বসে রয়েছে আরোরা। কালকে রাত থেকে কিছু খায়নি। যখন থেকে শুনেছে রাজীব মারা গিয়েছে শুধু বিলাপ করে কেঁদেছে। উপায়ন্তর না পেয়ে তাইফ মুক্তাকে কল করে।
তাকে কল করার বুদ্ধিটা বেশ ভালো ছিল। মনোয়ারা পুরো ব্যাপারটা দেখলেও তেমন কিছু বলেনি। মৃদু কথার গর্জন তুলতে তুলতে রুম থেকে বাহির হয়ে গেল প্রচণ্ড ফুরবল আরোরা। ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে তাকে কোলে তুলে নিল তাইফ। মেয়েটাকে আসলেই সে ভালোবেসে ফেলেছে। সারাদিন আরোরা যতটা না ছটপট করেছে তার থেকে বেশি করেছে তাইফ। এত রাতে দরজায় শব্দ হওয়াতে ভ্রু কুঁচকালো ইমতিয়াজ। বৈশাখীকে হোল্ড করতে বলে দরজা খুলে দিল। দরজার ওপাশে মুখ গোমরা করে মনোয়ারা দাঁড়িয়ে রয়েছে। দাদু কিছু বলবে? তোর ভাবি যে অসুস্থ তা জানিস না? জাগিয়ে দেখ একটু। যত সব রঙ্গ তামাশা করে সকলে। ইমতিয়াজ কোন জবাব দেওয়ার আগেই মনোয়ারা চলে গেল। কথার মাথামুন্ড বুঝতে না পারলেও অন্তত এটা বুঝতে পারল ইমতিয়াজ অরোরার কিছু হয়েছে। বৈশাখীর কল কেটে তাইফের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া আসবো। ইমতিয়াজ কামিন। আরোরা খুব সম্ভবত এখন গোসল দিয়েছে। তার ভেজা চুলগুলো তাইফ টাওয়াল দিয়ে মুছে দিচ্ছে। না মানে দাদু আসতে বলল। ভালো করেছে আসতে বলে। দেখ বমি করছে, কিছু খাচ্ছে না। ইমতিয়াজ এগিয়ে এসে অরোরার হাতের পালস চেক করতে লাগলো। প্রচণ্ড ঠান্ডা শরীর, চোখ মুখ অসম্ভব রকমের ফুলে রয়েছে। কোন কিছু নিয়ে শকে রয়েছে নাকি? তাইফ জবাবে ছোট করে হুম বলল। কিছু খাইয়ে দাও, চোখে ড্রপ দিয়ে দিলে ফোলা কমবে। ঘুম অতীব জরুরি। খাচ্ছে না। ভাই তুমি তো কিছু করনি। কাঠখোট্টা ভঙ্গিতে তাইফ জবাব দিল। না। আরোরা ফুরবল দৃষ্টিতে ইমতিয়াজকে দেখছে। কি হয়েছে তা এতবার জিজ্ঞেস করাটা সমীচীন হচ্ছে না। ভাবি সম্পর্কে বড় কিন্তু বয়সে ছোট। তাও তো ভাবি। একটা কথা বলি। বলেন। জানিয়ে কষ্ট পাচ্ছেন, কষ্টটা সাময়িক, একদিন শেষ হয়ে যাবে। তখন কিন্তু নিজেকে কষ্ট দেওয়াতে আফসোস হবে। যদি কষ্টটা কারো মৃত্যুর জন্য ভেঙে পড়ার হয়, সেটাও শেষ হয়ে যাবে। আজীবন যদি মানুষ কষ্টের মাত্রা একই রকম সহ্য করত তবে এ পৃথিবীতে কেউ সুখে বসবাস করতে পারত। তুমি খেয়ে নেও, মেডিসিন দিয়ে যাচ্ছি, খেয়ে লম্বা ঘুম দাও, সকালে কথা বলবো। ইমতিয়াজ বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে যা গুরুতর। ভাই একটু নরম হবে, কারণ ভাবিও নরম মাটি। ইমতিয়াজ মেডিসিন দিয়ে চলে গেলে অরোরাকে নিজের দিকে টেনে নিয়ে এলো তাইফ। ছোট্ট একটা পুতুল তার। এটাকে হাজার কষ্ট দিলেও ভালোবাসতে মন চায় শুধু। সকাল থেকে পুরো ভিন্ন অরোরাকে দেখতে পাচ্ছে তাইফ। আজকে সত্যিকার অর্থে নিজের বউয়ের মতো লাগছে। ঘুম থেকে উঠে বিছানা গুছাচ্ছে। কফি এনে দিল। এখন অফিসে যাওয়ার জন্য কাপড় বের করে দিচ্ছে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তাইফ। মন এখন কেমন? আচমকা এমন প্রশ্নে একটু হকচকিয়ে উঠল আরোরা। ভালো। কালকে সারাদিন যেভাবে কাঁদলে আমি ভয় পেয়েছিলাম। কেন বুঝবে না? ভালোবাসো আমাকে তখন বুঝবে। আরোরা হাতের কাজ রেখে তাইফের দিকে দৃষ্টি ফেলল। ল্যাপটপে মনোনিবেশ করে রয়েছে তাইফ। দুহাতের আঙুলগুলো ক্রমাগত চালিয়ে খুটখুট শব্দ করে কিছু একটা টাইপ করছে। আমি একটু বাহিরে যাই। যাও, জলদি ফিরে আসবে, কথা আছে। মাথা একপাশে হেলিয়ে সম্মতি জানালো আরোরা। মূলত এখন ইমতিয়াজের সাথে দেখা করতে চাচ্ছে সে। তার বিগত জীবনে কোন কিছু না বুঝলে বা জানলে হয় সে তার বাবাকে জিজ্ঞেস করেছে, তা নয় হেড ম্যাডামকে। অথচ বিয়ের 1 মাস আগে থেকে কতটা ভেঙে পড়েছিল আরোরা। নিজেকে গুটিয়ে নিয়েছিল। কিছু প্রশ্ন তার মনে উদয় হয়েছে এবং জানে তার সঠিক ব্যাখ্যা ইমতিয়াজই দিতে পারবে। অন্তত কালকে রাতের পর থেকে সেটাই মনে হয়েছে। ভাইয়া। অরোরাকে এ সময় নিজের রুমে একটুও আশা করেনি ইমতিয়াজ। হাসি মুখে তাকে ভেতরে আসতে বলল। আসো, কিছু বলবে? হ্যাঁ বলো। আরোরা একটু ইতস্তত করে বলল। আমি কি আপনার ভাইয়ের সাথে খারাপ করছি? এখানে বসো, বসে বলো হঠাৎ একথা কেন বললে? মা কালকে বলল আমি স্বামীর হক আদায় করছি না। সে বলল আর তুমি বিশ্বাস করে নিলে। কিন্তু মা তো বলল। বলুক, আমার এখন একটা ইমার্জেন্সি রয়েছে, আমি রাতে এসে কথা বলি। ঠিক আছে। ইমতিয়াজ যেতে নিলেও পিছন ফিরে তাকালো। আরোরা উৎসুক চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। তুমি আমাকে ভাইয়া বলেছ, আমি বিষয়টা মনে রাখলাম যে আমার 2টা বোন। সকাল থেকে মুক্তা থেমে থেমে রিমার সাথে ঝগড়া করছে। তার বক্তব্য রিমা কেন সবকিছু হঠাৎ তাইফকে বলতে গেল। কথা বলতে বলতে গলা শুকিয়ে গিয়েছে মুক্তার, তবুও বলে চলেছে। তোমার সংসার তুমি দেখো না বউ? আমার মেয়ের সংসারে আগুন কেন লাগাও? ভালো করেছি, লাগাইছি। মিথ্যা তো বলিনি আমি। কি দরকার তোমার এত সত্যবাদী হওয়ার?
ওটা আপনি বুঝবেন না আমা। চুপচাপ খাইতাছেন ঘুমাইতাছেন তাই করেন। এ কথা প্রায়ই শুনতে হয় মুক্তার। এমন কথা পরিপ্রেক্ষিতে আসলে কিছু বলাও চলে না। মুক্তা চুপ করাই একটু স্বস্তি পেল রিমা, সে কেন তাইফকে সব বলেছে নিজেই জানে। অরোরার সম্পর্কে এই সামান্য কথা বলার জন্য রিমাকে 20,000 টাকা দিয়েছে তাইফ। কোনোভাবে যদি তাইফকে পরকীয়ার সম্পর্কে আবদ্ধ করতে পারে তবে সোনায় সোহাগা রিমার জন্য। অফিসে যাওয়ার জন্য প্রায় তৈরি তাইফ, আরোরা পিছন থেকে এটা ওটা এগিয়ে দিচ্ছে তাকে, সব গুছিয়ে এক টানে নিজের সাথে অরোরাকে মিশিয়ে নিল তাইফ। এখনো মন খারাপ? ওহু, তোমাকে একটা জিনিস দেখাই, ওয়েট। তাইফ ফোন বের করে একটা কল রেকর্ড অন করল, যেখানে রিমা আর তাইফ কথা বলছে, সব রাজীব আর অরোরার কথা। রিমার কথাগুলো শুনে হতবিহ্বল হয়ে গেল আরোরা, আর্তনাদ করে বলল, এসব মিথ্যা, আমি কোনোদিনও রাজীব ভাইয়ের সাথে নৌকায় ঘুরতে যাইনি। আই নো মিসেস, তবে কেন? ভাবি বলল, আপনি এজন্য সেদিন মারলেন। তাইফ হেসে দিল অরোরার কথায়, তুমি অনেকটা ছোট এখন, এই সমাজ দেখছো না, সমাজটা অনেক খারাপ। তোমার ভাবি এসব বলবে আমাকে, তার বিনিময়ে আমি পুরো 20,000 টাকা দিয়েছি। আর একটা কথা, স্বামীকে হাতে রাখতে শিখো। কেন? তা নয়, এসব পুরুষ লোভী মহিলারা বিরক্ত করে ছাড়বে। তুমি জানো তোমার ভাবির সাথে গ্রামের এক বুড়ো লোক, লিয়াকত না যেন কি, তার সাথেও অবৈধ সম্পর্ক রয়েছে। গা ঘিনঘিন করে উঠল অরোরার, রিমার এসব দোষ আছে তাই বলে এত? আপনি কোথা থেকে শুনলেন? সেটা নাই বা জানো, একটা কথা শুনো আরোরা, আমি না জেনে শুনে ঠকার মানুষ না, ঠকলে জেনে ঠকবো, ব্যবসায়ী মানুষ তো, অফিসে যাব এখন। তাইফ বেশ কিছু সময় নিয়ে অরোরার ঠোঁটে চুমু খেলেন। অফিসে যাওয়ার আগে সিনানকে তার কাছে রেখে তারপর গেলেন। আজকে অরোরার রুমে বন্দি হয়ে থাকতে হয়নি, সিনানকে কোলে নিয়ে পুরোটা বাড়ি ঘুরছে আরোরা। বাচ্চাটা প্রচুর শান্ত। হাঁটতে হাঁটতে একদম দোতলার শেষ প্রান্তে এসে পড়েছে। এখানে বিশাল আকারের একটা লাইব্রেরি রয়েছে, অনেক ধরনের বইয়ের স্তূপ রাখা আলমারিতে। অবাক হয়ে দেখছে আরোরা, পুরো রুমটায় পিনপতন নীরবতা, বইগুলোও একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। তুমি এখানে হঠাৎ? ভাবি লাবণ্যের কথায় চমকে পিছনে তাকালো আরোরা। এমনি এসেছিলাম। ও আচ্ছা, এসো, এটা আমাদের সকলের পড়ার রুম, বাবা বানিয়েছে। লাইব্রেরি তো পড়ে না চলে যাব কেন? আমার সাথে কথা বলতে ভালো লাগে না? তেমন না। লাবণ্যের সামনে নিজেকে খুব ছোট লাগে অরোরার। এমন না, বেশভূষার জন্য। অরোরার গায়ে যথেষ্ট দামি কাপড় রয়েছে। শুধু একটা সমস্যা, লাবণ্যের থেকে তার বয়স খুব বেশি না, এজন্য কিছুটা লজ্জা লাগে। আসো তো ভাবি, জানো আমার তেমন পড়তে মন চায় না। কেন? পড়াশোনা তো ভালো। হ্যাঁ তো, একটুও না। আমার খুব শখ মেকআপ আর্টিস্ট বা ফ্যাশন ডিজাইনার হব, কিন্তু ভাইয়ারা তা হতে দিবে না। পড়াশোনা করে কি হবে? আরোরা অবাক হয়ে লাবণ্যকে দেখছে। এক সে যে কিনা পড়াশোনা করার জন্য মরিয়া, অন্যদিকে লাবণ্য সব পেয়েও তেমন পড়তে ইচ্ছুক নয়। সেটাকেই হয়তো জীবন বলে, যে যা চায় সে তা পায় না। সিনান হাত পা ছুঁড়ে খেলা করছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তবুও ছেলেটার ঘুমানোর নাম নেই। এরকম বাচ্চাদের চিমটি কাটতে ইচ্ছা হয় অরোরার। সিনানের হাত পা একদম তাইফের মতো, কিন্তু আরোরা চায় না যে বাচ্চাটা বাবার মতো হোক। কাজের লোক এসে অরোরাকে নিচে যেতে বলেছে। সিনানকে কোলে নিয়ে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে এলো আরোরা। এই দুষ্ট! অরোরার এই শব্দ শুনে সিনান গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে থাকে। তখন অরোরার অনেকটা মজা লাগে। বাবাকে ধমক না দিতে পারলে কি হবে, ছেলেকে তো দিতে পারে। মনোয়ারা সোফায় পা উঠিয়ে বসে রয়েছে। আরোরা সিনানকে নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। বাবুরে আমার কাছে দাও, আর তুমি ওইখানে বসো। আরোরা গিয়ে সোফায় বসার পূর্বেই ইমতিয়াজ হন্তদন্ত হয়ে একজনকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। দাদু, মা কই? রুমে কেন? আর এ মেয়েটাকে? আমার বউ। মাকে ডাকো তো একটু। ইমতিয়াজ এরকম মজা ভালো লাগে না। মনোয়ারা চিল্লিয়ে তার পুত্র বধূকে ডাকলেন। তাইফের মা রুম থেকে বের হয়ে ইমতিয়াজের পাশে শাড়ি পরিধানে একটা মেয়েকে দেখে ভ্রু কুঁচকালেন। কি হয়েছে মা? মনোয়ারা জবাব দেওয়ার আগেই ইমতিয়াজ উত্তর দিল, মা, এটা আমার বউ শ্রাবণী। একটু আগে আমরা কোর্ট ম্যারেজ করেছি। কি পাগল নাকি তুই ইমতিয়াজ? যাকে তাকে নিয়ে এসে বললেই হলো আমার বউ। একদম মজা করবি না। মজা না। আরোরা, এক গ্লাস পানি এনে দাও তো একটু।
শ্রাবণী তুমি বসো, এত সময় দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আরোরা পানি আনতে যেতে নিলে মনোয়ারা তাকে একটা ধমক দিলেন। ও, তাইফের বাপকে ডাকো তো। মনোয়ারা বলার পূর্বেই তাইফের বাবা বের হয়ে এলেন। কি হয়েছে মা? কি হবে আবার? তোমার গুণধর ছেলে বিয়ে করে নিয়ে আসছে, তা যে একটার সাথে প্রেম করতি ওটা কি হলো? জানি না। বৈশাখীর বোন শ্রাবণী। বেশ কিছু সময় বাড়িতে প্রচুর ঝগড়া হলো। ইমতিয়াজের বাবা তো শ্রাবণীকে মেনেই নিবে না। তাইফও ইতিমধ্যে অফিস থেকে এসে পড়েছে। সে এসে সর্বপ্রথম শ্রাবণীর বাবাকে কল করে আসতে বলল। শুধু শ্রাবণীর বাবা তোফাজ্জল একা আসেনি, সাথে বৈশাখীও এসেছে। ইমতিয়াজ একবার চোরা চোখে বৈশাখীকে দেখে শ্রাবণীর পাশে এসে দাঁড়ালো। আপনার মেয়ে আমার ছেলেকে কি এমন বুঝালো যে পরিবারকে না বলে বিয়ে করে এলো দুজনে? ইমতিয়াজের বাবার কথায় অতি শান্ত ধীরে জবাব দিল তোফাজ্জল। দেখুন স্যার, কেন বিয়ে করলো সেটা ওরাই বলতে পারবে। শ্রাবণী মা, বিষয়টা বলো তো। শ্রাবণীর বলতে হবে না, আমি বলছি। শ্রাবণী প্রেগনেন্ট। অন্তত আমি এতটা খারাপ না যে নিজের বাচ্চাকে নাম দিব না। ইমতিয়াজ, থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। কখনো বড় ভাই হিসেবে শাসন করিনি, এমন একটা কাজ করতে পারলি? অন্তত তোমার থেকে ভালো ভাইয়া। সব তো শুনলেন। আমার মেয়ে কেন বিয়ে করেছে, আমার কোন আপত্তি নেই। তার মানে আপনি বিষয়টা আগে থেকে জানতেন আঙ্কেল? মুছে তা দিতে দিতে তোফাজ্জল জবাব দিল। একটু আগে জেনেছি, জানতাম না। তবে এত শান্ত কিভাবে? তোফাজ্জল কিছু বলার আগেই বৈশাখী তার সামনে গিয়ে বসল, বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। বাবা, এই লোকটার সাথে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। সত্যি? বৈশাখী উপর নিচে মাথা দুলালো। তোফাজ্জল ভ্রু কুঁচকে শ্রাবণীর দিকে তাকালো। স্টপ ইট বৈশাখী, তোর সাথে কিছুই নেই ইমতিয়াজের। না হাপু, বিশ্বাস করো। এই অন্তত আপনি স্বীকার করেন। ইমতিয়াজ বৈশাখীর কথা তোয়াক্কাও করল না। আমরা দুজন যথেষ্ট অ্যাডাল্ট। বিয়ে করেছি, এখানে কারো কিছু বলার থাকে না। শ্রাবণী অসুস্থ, আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না। আর আমি? তুমি উন্মাদ বৈশাখী। উন্মাদদের কথার তোয়াক্কা করতে হয় না। প্রচণ্ড ঝড় হচ্ছে বাহিরে। দোতলার বারান্দা থেকে আরোরা বৈশাখীকে দেখছে। মেয়েটা যায়নি, উল্টো গড়াগড়ি করে কান্না করেছে। অদ্ভুত বিষয় হলো, তার কান্না কেউ দেখেনি, অনুভব করা তো দূরের কথা। হঠাৎ এ সমাজ ব্যবস্থার উপর প্রচুর রাগ হলো অরোরার। কেন বৈশাখী কাঁদল? তার কেন কাঁদতে হবে? রাজীব আর হেড ম্যাডামের পর কাউকে ভালো লেগেছিল তার, যার কাছ থেকে সে মোটিভেট হতে পারে। অথচ সে নিজেই তো বৈশাখীর আসামি। এ পৃথিবীতে হয়তো প্রত্যেক পুরুষ কোন না কোন নারীর কাছে দোষী। বৈশাখীর বাবাও তাকে নিয়ে যায়নি, উল্টো ওভাবে কান্না করাই থাপ্পড় মেরেছে। গেটের কাছে বসে বৃষ্টির মধ্যে কাঁদছে মেয়েটা। আচমকা তার মাথার উপর কেউ এসে ছাতা ধরল। চোখ তুলে তাকিয়ে দেখে তার থেকে ছোট একটা মেয়ে ছাতা ধরে রয়েছে। বৈশাখীর তাকানো দেখে মুচকি হেসে বলল, আমি আরোরা। উঠেন এখন। আপনি নিজে না উঠলে কেউ আপনাকে উঠতে সাহায্য করবে না। চলে যান বাসায়। বৃষ্টি বা ঝড় একদিন থেমে যাবে, বিশ্বাস করুন। বিশেষ দ্রষ্টব্য, অনেকে বলেন আরোরা যে স্পৃহা নিয়ে শুরু হয়েছিল তেমনটা নেই। মায়ের পেট থেকে বের হয়েই কেউ শক্ত হয় না, লোহাকেও আগুনে পুড়িয়ে শক্ত করতে হয়।